স্কাইপ কেলেঙ্কারির যে বিষয়টা আমরা দেখলাম 2012 সালের ডিসেম্বর মাস, নিজামুল হক নাসিম তার উপরে নির্দেশ তড়িঘড়ি করে একটা রায় দিতে হবে। শিরোনাম হয়েছিল গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, তারা একটি রায় চায়। এটাই ছিল স্কাইপের কথাবার্তা সেই জিয়াউদ্দিনের সাথে নিজামুদ্দিন নাসিমের। সেই সময় আমরা দেখলাম আদালত প্রাঙ্গণ থেকে সেই সাক্ষীকে কিভাবে তুলে নিয়ে যাওয়া হলো এবং তাকে পাওয়া গেল পরবর্তীতে ইন্ডিয়াতে। সবচেয়ে অবাক করা বিষয় ছিল দেশি বিদেশি মিডিয়া যে নীরব ভূমিকা পালন করেছে, ক্ষেত্র বিশেষে ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে, গোটা বিষয়টাকে যেভাবে ইগনোর করে গিয়েছে, উপেক্ষা করে গিয়েছে, সেটাই ছিল সবচেয়ে অবাক করা বিষয়। তার কোনো তদন্ত হলো না, তার কোনো বিচার হলো না। এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বলে আমি মনে করি। এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যখন গঠিত হলো তখন আমার ছোট ভাই আরমানের মতো আমারও ডুয়েল ক্যাপাসিটি ছিল। আইনজীবী হিসাবে আমাদের যে ডিফেন্স টিম ছিল সেটার কেস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছি। একই সাথে ভুক্তভোগী পরিবারের সদস্য হিসাবে আমাদের যে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হয়েছিল, অবিচারের যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল, সেটা যে প্রপার ডকুমেন্টেশনটা দরকার ছিল সেটা আসলে এতদিনও হয়নি। স্কাইপ কেলেঙ্কারির কথা আমার সিনিয়র বন্ধু বললেন। এর আগের যে ঘটনাটা আরেকটি কেলেঙ্কারি হয়েছিল, সেফ হাউসে নিয়ে এই সাক্ষীদেরকে টিউটরিং করা হতো, যা আইনে রীতিমতো নিষিদ্ধ। এটার বিষয়ে যখন আমার দেশে রিপোর্ট আসলো, এটাকে আউটরাইট অস্বীকার করা হলো। পরে স্কাইপ কেলেঙ্কারির যে বিষয়টা আমরা দেখলাম 2012 সালের ডিসেম্বর মাস, নিজামুল হক নাসিম তার উপরে নির্দেশ তড়িঘড়ি করে একটা রায় দিতে হবে। শিরোনাম হয়েছিল গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, তারা একটি রায় চায়। এটাই ছিল স্কাইপের কথাবার্তা সেই জিয়াউদ্দিনের সাথে নিজামুদ্দিন নাসিমের। সেই সময় আমরা দেখলাম আদালত প্রাঙ্গণ থেকে সেই সাক্ষীকে কিভাবে তুলে নিয়ে যাওয়া হলো এবং তাকে পাওয়া গেল পরবর্তীতে ইন্ডিয়াতে। সবচেয়ে অবাক করা বিষয় ছিল দেশি বিদেশি মিডিয়া যে নীরব ভূমিকা পালন করেছে, ক্ষেত্র বিশেষে ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে, গোটা বিষয়টাকে যেভাবে ইগনোর করে গিয়েছে, উপেক্ষা করে গিয়েছে, সেটাই ছিল সবচেয়ে অবাক করা বিষয়। ইকোনমিস্টে যখন স্কাইপ কেলেঙ্কারির বিষয়টা প্রকাশ পেল, তার 2 দিন আগে আমার মনে আছে নিজামুল হক নাসিম সে দম্ভ করে তাড়াতাড়ি কেসটাকে করতে হবে, রায় দিতে হবে, এই জন্য রায়ের ডেট দিয়ে দিল। কিন্তু পরবর্তীতে ইকোনমিক্সে যখন এই স্কাইপ কেলেঙ্কারির ঘটনা আসলো, সে 11 তারিখে তাকে রিজাইন করতে বাধ্য হলো। সে পরবর্তীতে ফজলে কবিরকে সেই ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো এবং আমরা দেখলাম ফেব্রুয়ারিতে সেই রায়টি দেওয়া হলো। আমার সিনিয়র বন্ধু ব্যারিস্টার ইমরান সিদ্দিকী যথার্থই বলেছেন, এই মামলায় যত অসঙ্গতি ছিল অন্য কোনো মামলায় এরকম অসঙ্গতি আমরা দেখিনি। তা সত্ত্বেও সম্পূর্ণ অন্যায়ভাবে একটা খালি ঘটনা বলি, ইব্রাহিম কুট্টি নামে একজনকে হত্যা করা হয়েছে। সেই হত্যার পরিপ্রেক্ষিতে একটা এফআইআর দাখিল হয়েছে। সেই এফআইআরটা আমরা কোর্টে দাখিল করেছি। সেটার সত্ত্বেও সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাম ছিল না, এই ঘটনার সাথে তার কোনো সংযোগ ছিল না। তারপরে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটা যখন আমরা কোর্টে দাখিল করেছি, এটা সত্যতা যাচাই করার জন্য তৎকালীন অ্যাটর্নি জেনারেল স্বয়ং সেই বরিশাল কোর্টে গিয়েছেন, যে এই ডকুমেন্টটা আমরা কিভাবে পেলাম এটা নিয়ে হম্বিতম্বি করেছেন। তারা চুরি করবে, চুরি ধরায় দিতে গেলেও তখন এটা ছিল আমাদের অপরাধ। বিশাব আলী হত্যাকাণ্ডে তার ভাই এর ঘটনার সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে জড়িত ছিলেন না, এটা সাক্ষী দেওয়ার জন্য আদালতে এসেছিল, তাকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। এরকম অবিচারের ঘটনা আমরা প্রত্যেকটা মামলায় দেখেছি। উচ্চতর আদালতকে ধন্যবাদ দিতেই হয়, এটিএম আজহারুল ইসলামের মামলায় শেষ পর্যন্ত স্বীকার করে নেওয়া হয়েছে এটা ছিল ট্রাভেস্টি অফ জাস্টিস।
বিচারের সাথে মশকরা, বিচার নামের প্রহসন। এই মামলায় আদালতের পক্ষ থেকে এই ভিকটিমের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। আমি মনে করি এই মামলায় যাদেরকে, এই ধরনের মামলায় যাদেরকে এইভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, বিচারিকভাবে হত্যা করা হয়েছে, প্রত্যেকেই এই রাষ্ট্রের কাছে ক্ষমা, রাষ্ট্রের কাছ থেকে সরি একটা পেতে পারেন এই আদালতের রায়ের আলোকে। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানাতে গিয়ে গণহত্যার শিকার, সেদিন ম্যাডাম খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসার জন্য ছিলেন, তিনি তড়িঘড়ি করে দেশে ফিরে এসেছিলেন এবং এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন। আমাদেরকে আজকে এই ঘটনার পূর্ণ তদন্ত সাপেক্ষে যারা দোষী ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। যে সমস্ত ভুক্তভোগী পরিবার, শহীদ পরিবার, এদেরকে পুনর্বাসন করতে হবে এবং এদেরকে কম্পানসেশন দিতে হবে। এই দাবি জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উৎসাহ উদ্দীপনার প্রাণকেন্দ্র শহীদ আল্লামা সাঈদীর ন্যায়ভ্রষ্ট বিচার, গণহত্যা ও রাষ্ট্রীয় সন্ত্রাস শীর্ষক আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, উপস্থিত রংপুর অঞ্চলের সংসদ সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ 28 ফেব্রুয়ারি 2026, ঠিক 13 বছর আগে 28 ফেব্রুয়ারি 2013 সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোটা বাংলাদেশ মনে হয়েছিল মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন। বর্বর ইহুদি ইসরায়েলরা যেভাবে কথায় কথায় নির্মম হত্যাযজ্ঞ পরিচালনা করে ফিলিস্তিনিদের ওপর, সেই দিন মনে হয়েছিল বাংলাদেশে ইসরায়েলি বাহিনীর নির্মম হত্যাকাণ্ড নিরস্ত্র মানুষের ওপর। পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রম একটি ইতিহাস, 2 শতাধিক মানুষকে হত্যা করা হয় দিন দুপুরে। আল্লামা সাঈদী এমন একজন ব্যক্তি যার ফাঁসির রায়ের পরে এদেশের মানুষ পঙ্গপালের মতো রাজপথে ছুটে এসেছিল। এতগুলো মানুষ জীবন দিয়েছে, এটি ইতিহাসের আরেকটি ইতিহাস। আমরা 28 ফেব্রুয়ারি 13কে আমরা বলতে পারি বাংলাদেশের ইতিহাসে নয়, গোটা বিশ্বের ইতিহাসে একটি বর্বরতম কলঙ্কজনক ইতিহাস। সময়ের অপরিহার্য দাবি, সময়ের চরম বাস্তবতা এসেছে। এই গণহত্যার বিচার এদেশের মানুষ দেখতে চায়। বিচারের নামে যে প্রহসন হয়েছে, সেই বিচারের পুনর্বিবেচনায় জাতি দেখতে চায়। আমরা বিশ্বাস করি আল্লামা সাঈদী এমন একজন মানুষ, তিনি শুধু একজন ইসলামের স্কলার ছিলেন না, বক্তা ছিলেন না, তিনি ছিলেন একজন আধ্যাত্মিক জগতের মানুষ। 1 দশক আগে যে কথাগুলো বলেছিলেন, তারও আগে যে কথাগুলো বলেছিলেন, জুলাই আগস্টের পরে এবং 5ই আগস্টে 36 জুলাই যেটাকে আমরা বলি, আল্লামা সাঈদীর প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য হুবহু মিলে গেছে। উনি বলেছিলেন ইন্দুরের গর্ত খুঁজে পাবে না, ঠিক তাই হয়েছে। উনি বলেছিলেন গাছের গোড়ায় জাতির যখন নাড়া দেবে, মামুবাড়ি দিল্লিতে যেয়ে পড়বা, ঠিক তাই হয়েছে। এই বক্তব্যের সূত্র ধরে নির্দ্বিধায় বলতে পারি, 1 যুগ আগে বক্তব্য তার মুখ থেকে আসলো, 1 যুগ পরে সেটির বাস্তবায়ন আমরা দেখলাম। এ কারণে আমি বলেছি আল্লামা সাঈদী একজন আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ছাত্রছাত্রী ভাই বোনেরা, 2013 সালের 28 ফেব্রুয়ারি এই গণহত্যার মধ্য দিয়ে, এরপরে শাপলা গণহত্যা, এরপরে ছাত্রদের কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, সর্বশেষ
জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। আমি মনে করি আল্লামা সাঈদীর রায়ের দিন যে গণহত্যা চালানো হয়েছিল, এই গণহত্যার প্রতিবাদে যদি এদেশের মানুষ যেভাবে ঝেঁপে পড়েছিল, এই আন্দোলনটা যদি গতিশীল থাকতো, পরবর্তীতে যত আন্দোলন হয়েছে, তৎকালীন সরকার 28 ফেব্রুয়ারি 2013-কে রিহার্সেল হিসেবে কাজে লাগিয়ে পরবর্তীতে সেগুলো আবার বাস্তবায়ন করেছে। কিন্তু জুলাই আগস্টে আমার রংপুরের প্রিয় সন্তান আবু সাঈদের হত্যার মধ্য দিয়ে সারা দেশের ছাত্র জনতা সেই রিহার্সেলের মধ্য দিয়ে যে গণহত্যার নাটক হয়েছিল সেটির জবনিকা টেনেছে। আমরা নতুন বাংলাদেশে দেখতে চাই। আগামীতে যারাই রাষ্ট্র পরিচালনা করবে, আমরা বিশ্বাস করি জনগণের পালস বুঝে, এদেশের ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে, শুধু সাঈদী হত্যা নয়, যত হত্যাকাণ্ড হয়েছে, সর্বশেষ আধিপত্যবাদের বিরুদ্ধে বজ্রকণ্ঠস্বর শরীফ ওসমান হাদী, সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার জাতি প্রত্যাশা করে। মধুর ক্যান্টিনের সামনে আজকের এই আলোচনা সভায় সাংবাদিকদের সামনে বাংলাদেশের বহুল আলোচিত একটি জেলা রংপুর জেলার রংপুর এক আসনের জনগণের খাদেম হিসাবে এখান থেকে আমি দাবি উচ্চারণ করতে চাই, সর্বশেষ শরীফ ওসমান হাদী সহ বিগত সময়ে যত হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডগুলো নির্মোহ নিরপেক্ষ বিচার জাতি প্রত্যাশা করে, আমরা সেটি চাই, সে দাবি আমি করছি। আমি এখান থেকে আমার সর্বশেষ বক্তব্যে যেটি বলতে চাই, একজন ব্যক্তির জন্য লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে 2 শতাধিক মানুষ জীবন দেয়। আসুন আমরা সেরকম ব্যক্তির চেতনাকে ধারণ করে নিজেদেরকে তৈরি করবার চেষ্টা করি। আমার জীবনে এরকম ঘটনা ঘটলে আমার জন্য যেন লক্ষ লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রাজপথে নামে। আমরা এমন জীবন করিব গঠন, মরিলে হাসিবে আমি কাঁদিবে ভুবন, সে জীবন গঠন করবার প্রত্যয় ব্যক্ত করে আল্লামা সাঈদীর আজকের এই আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সাঈদী সাহেবের ওপর যা বিচার করা হয়েছে, তার রায়কে কেন্দ্র করে নিরীহ নিরপরাধ অসহায় মানুষগুলোকে যেভাবে হত্যা করা হয়েছে, তার বিচার পুনর্বার দাবি করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।